দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আর শুরুতে জানিয়ে দেব শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন সহ রয়েছে নানা কর্মসূচি। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। বন্দরনগরীতে 8 দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2 শতাধিক। আশেপাশের জেলা থেকেও আসছে রোগীরা। চট্টগ্রাম মেডিকেলে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, স্পিড রেট বেড়েছে। এই রোগীগুলোকে আমরা ভর্তি দিই। টিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি করা 7 জন আটক। পুলিশ বলছে চক্রটি পেশাদার ও প্রশিক্ষিত বিত্তবানদেরকেই টার্গেট করে তারা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বন্দরনগরী চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম সফর ঘিরে চলছে জোর প্রস্তুতি। সর্বত্র সাজ রব। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। আর 2 জেলায় 4টি স্থানে পৃথক কর্মসূচি সফল করতে দিনরাত চলছে কর্মতৎপরতা। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফটিকছড়িতে জনসভাস্থলে তৈরি হচ্ছে সুবিশাল মঞ্চ, হেলিপ্যাড। চলছে সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজ। আমাদের এমপি মহোদয় শপথ নেওয়ার পর আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পরিচরিতে আমাদের আসার সৌভাগ্য হয়েছে। সকল বাহিনী একসাথে কাজ করছে যাতে এই প্রোগ্রামটাকে অত্যন্ত সুন্দরভাবে করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বন্যার্থদের কাছে ছুটে আসতেছেন, আমরাও আমাদের বন্যার্থদের পাশে থাকি, তাদের পাশে থেকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে যাচ্ছে। নেতা কর্মীদেরও খবর নেবে, এলাকার উন্নয়নেরও খবর নিচ্ছে এবং হেফাজতুল ইসলাম আমির সাহেবের সাথেও উনি সাক্ষাৎ করবেন। এটা আমার জন্য এবং ফটিকছড়িবাসীর জন্য অত্যন্ত খুশি। বাঁশখালীতেও চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের জোর প্রস্তুতি। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। মন্ত্রী, এমপি এবং বিএনপি নেতাকর্মীরাও তৎপর। কোথায় কি কর্মসূচি, কিভাবে হবে জনসমাগম, এসব নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি দিয়েছেন। এখানে তিনি 100 জন ব্যক্তিকে তাদের গৃহ মেরামত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বাস, উন্মাদনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। দলীয় কার্যালয়ে বাড়ছে ভিড়। সভা সমাবেশ আর প্রস্তুতি বৈঠকে চলছে দলের প্রধানকে বরণে কর্মপরিকল্পনা। নির্বাচনের পরে প্রথম চট্টগ্রাম সফর আসছেন, আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় উনি দিতে পারবেন। তো এই সুযোগে আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যতটা সম্ভব ততটা উনি কথা বলার চেষ্টা করবেন। এই জন্য সেইভাবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। মহানগর বিএনপির সকল নেতা কর্মী ওনার আসার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত উজ্জীবিত। আমরা যেহেতু উনি প্রথমবার আসতেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। নতুন উদ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমরা শুরু করব। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা আছে তাদের সাথে ওনার সরাসরি কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে আমরা মনে করি যে তৃণমূলের নেতাকর্মীরা ওনার কাছে একটা মেসেজ পেল, আর একটা তৃণমূলের কর্মীরা ওনাকে দেখে উদ্বুদ্ধ হলো।
রোববার সফরে মহেশখালী, বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। দিনের কর্মসূচি শেষে চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসনে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে হাটাজারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে সাদাত। জুবায়েদ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? তাদের আয়োজনের সবশেষ প্রস্তুতির ব্যাপারটা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক একেবারে প্রধানমন্ত্রীর যে আগমন সেটি উপলক্ষে হাটাজারি সহ ফটিকছড়ি, বাঁশখালী এবং যে মহেশখালীতে তিনি আসবেন সেই জায়গাতে একেবারে নেতাকর্মীদের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস রয়েছে। এই মুহূর্তে হাটাজারি যে জায়গাটায় আছি এটি হাটাজারি কলেজ মাঠ এবং সেখানে প্রধানমন্ত্রী কিন্তু আসবেন। এখানে 30টি পরিবারকে 1 লাখ টাকা করে বন্যা দুর্গত পরিবারকে তিনি ত্রাণ সহায়তা করবেন এবং বন্যা দুর্গত পরিবারের পাশাপাশি 15 জন প্রতিবন্ধীকে 10,000 টাকা করে শুভেচ্ছা উপহার দেওয়া হবে। এই যে মঞ্চ প্রস্তুতি থেকে শুরু করে সার্বিক বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কাজ চলমান আছে। তিনি আসার আগামীকাল তিনি যে আসবেন তার আগেই কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এমনটা তিনি আশা করছেন এবং নেতাকর্মীরা আশেপাশে কিন্তু ভিড় জমিয়েছেন। তারা এই মঞ্চের ঘিরেই আশেপাশে কিন্তু আছে এবং তারা প্রত্যেকেই বলছেন প্রধানমন্ত্রীকে নির্বাচিত হওয়ার পর সরাসরি এত কাছ থেকে তারা দেখবেন, এই ভালো লাগা তাদের মধ্যে আলাদা ভালো লাগা কাজ করছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে তারা দেখবেন এবং চট্টগ্রাম হাটাজারি ছাড়াও কিন্তু ফটিকছড়ি, বাঁশখালী এসব জায়গায় তিনি আসবেন। শুরুটা করবেন কক্সবাজারের মাতারবাড়ি দিয়ে এবং মহেশখালীতে গিয়ে তিনি সেখানে পরিদর্শন করবেন গভীর সমুদ্র বন্দর। পাশাপাশি তিনি কিন্তু এই জায়গায় চট্টগ্রামের সকল কার্যক্রম শেষে মহানগরের একটি 5 তারকা হোটেলে তিনি স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন তিনি উত্তর দক্ষিণ মহানগরের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন, সরাসরি তাদের সাথে কথা বলবেন। অনেক জুবায়েদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থেকে সর্বশেষ তথ্য উপাত্ত জানানোর জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রামের হাটাজারি, ফটিকছড়ি ও বাঁশখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস উন্মাদনা। নানামুখী কর্মসূচি পালন করছেন তারা। হাটাজারিতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আনন্দ মিছিল, প্রস্তুতি সভা করছে ফরহাদাবাদ ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপরে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকারের হাত শক্তিশালী করা এবং দলীয় ঐক্য শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের নেতারা। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কমছে না কিছুতেই। চলতি মাসের প্রথম 8 দিনেই আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়েছে। গত জুলাই মাসে আক্রান্ত হয়েছে 536 জন। রোগীর চাপ বাড়ায় হাসপাতাল অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। আর চট্টগ্রাম ছাড়াও আশেপাশের জেলা থেকে আসছে আক্রান্ত অনেকেই। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার এই বাসিন্দা কয়েকদিন ধরে গা ব্যথার সঙ্গে তীব্র জ্বরে ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করাতেই ধরা পড়ে ডেঙ্গু। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হন হাসপাতালে। 104-5 জ্বর কমে না, ওষুধ খাওয়ার পরে করার পরে লাস্টে হচ্ছে যে 3য় দিনের মাথায় হচ্ছে যে পেটে ব্যথা শুরু হয়। যে 3 দিন পরে তার জ্বর 4-এ চলে আসে, কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা হওয়ার কারণে দেখি আর সহ্য হচ্ছে না সারা রাত। আমি অ্যালজিন ইঞ্জেকশন দিয়েছি ডাক্তারের মাধ্যমে, কিন্তু তাতেও কমছে না। তখন আমি এটা মেডিকেলে নিয়ে আসি। চট্টগ্রামে বর্ষা মৌসুমে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে আশঙ্কাজনক হারে বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। অব্যাহত আছে এখনও। চলতি আগস্ট মাসের গত 8 দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2 শতাধিক। গত জুলাইয়ে 1 মাসে আক্রান্ত হয়েছে 536 জন। আক্রান্তদের বেশিরভাগই চট্টগ্রাম মহানগর এবং 15 উপজেলার বাসিন্দা। ডিউটি করতে পারে না, মানে জ্বর নিয়ে কাফে আসছে। আসার পরে আমরা সিএসসি এর নিছি ক্লিনিকে, ওখানে নিয়ে পরীক্ষা করছি, ডেঙ্গু ধরা খাইছে। অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার ফিতে দলেতে পাথর হয়ে গেছে, প্লাস ওই এখানে এনজাইমের পানি হয়ে গেছে। তারপর আমার ফ্লাটিলিটার একদম কমে গেছে। আমি নাকি দিতেছি না, প্রসূতিতে মারতেছে 5 দিন ধরে, অনেক কষ্ট। আবার ডাক্তার দেখাচ্ছি। সাধারণ জ্বরকেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোর পাশাপাশি বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছেন।
সিভিয়ার ডেঙ্গি আসলেও আমাদের আইসিইউর সাথে একটা গুড কোলাবোরেশনের মাধ্যমে আমরা ওদেরকে ওখানে ম্যানেজমেন্ট করছি এবং প্রায়োরিটি বেসিসে আমরা আইসিইউ সাপোর্টটা ওদের কাছ থেকে আমরা নিচ্ছি এবং আমরা ওদেরকে জন্য ডেডিকেটেড একটা আইসিইউ এরিয়া করে রেখেছি যাতে আমরা খারাপ পেশেন্ট আসলে ওখানে ম্যানেজমেন্ট করতে পারি। ডেঙ্গু রোগীদের চাপ বাড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা, পাশাপাশি গুরুতর রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। কারো নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, অথবা কারো প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি রেট বেড়েছে, এই রোগীগুলোকে আমরা ভর্তি দিই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সাক্ষী, সেখান থেকেই স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামে আঞ্চলিক তথ্য অফিস ও কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের সাথে মতবিনিময় কার্যালয়গুলোর সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই সময় প্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট সমাধানের পাশাপাশি আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন। পরে আগামীকাল প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির কথা তুলে ধরেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার এই ঘোষণাটা দিয়েছিলেন। এটি একটি ঐতিহাসিক স্থান। এটা কিভাবে রেকটিফাই করা যায়, কিভাবে এটা সংরক্ষণ সুন্দরভাবে করা যায় এবং শত শত বছর যেন এটা টিকে থাকে, সেই বিষয়ে আমাদের যদি যেই সব উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে সেসব উদ্যোগ আমরা নিব। চট্টগ্রামে ডিবি পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় সংঘবদ্ধ চক্রে ৭ সদস্য ধরা পড়েছে। পুলিশের দাবি এরা পেশাদার এবং প্রশিক্ষিত অপহরণকারী চক্র। বৃত্তবানদের টার্গেট করে এরা। টেকনাফের এক যুবককে তুলে নিয়ে টাকার জন্য যৌনাঙ্গে বৈদ্যুতিক শক প্রদান সহ নির্মম নির্যাতন চালায় চক্রটি। টেকনাফ থেকে চিকিৎসার জন্য গত মঙ্গলবার চট্টগ্রামে আসেন এই যুবক। তার অভিযোগ, গাড়ি থেকে নামতেই ৩ থেকে ৪টি মোটরসাইকেল ঘিরে ধরে, ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে সেখানে তার উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। বাইজিদের পূর্ব শহীদনগর এলাকা থেকে ঘটনার দিন সন্ধ্যায় তাকে উদ্ধার করে পুলিশ। পাওয়া যায় নির্যাতনে ব্যবহার করা সরঞ্জাম, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে গোপনাঙ্গে এই অত্যাধুনিক যন্ত্র দিয়ে ইলেকট্রিক শক দেয় অপহরণকারীরা। এই চক্রের বাকি সদস্যরা যেন চিনতে না পারে সে ভয়ে মুখে মাস্ক পরে রেখেছেন এখনো। ওদের আস্তানায় নিয়ে যাওয়ার পর আমার চোখ বাইন্দা ওই যে কারণের হিট দিয়ে হাত পা রশি দিয়ে বাইন্দা উপরে টাইকা পরে আমার থেকে ২০ লাখ টাকা দাবি করছে। ওরা বলতেছে তুমি টেকনাফের লোক, তোমার কাছে টাকা আছে। ওদের লোকজন আছে, আমার যে কোনো মতো আবার আক্রমণ করতে পারে, এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি মাস্ক পরে আছি। অপহরণের শিকার ব্যক্তি উদ্ধার হলেও পালিয়ে যায় অপহরণকারীরা। এরপর তাদের গ্রেফতারে মাঠে নামে একাধিক টিম। সবশেষ শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালায় অপহরণকারী চক্রের ৭ সদস্য ধরা পড়ে। পুলিশ জানায় এরা পেশাদার অপহরণকারী। তাদের একটি চক্র বিত্তবান ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে, আরেকটি নজরদারিতে রাখে গতিবিধি। এরপর তুলে নেয়ার অপারেশন পরিচালনা করে সশস্ত্র সদস্যরা, থাকে ব্যাকআপ টিমও। অপহরণকারী চক্র এরা ওই প্রথমে একটা লোকরে পূর্ব থেকে টার্গেট করে তাকে তার পিছে লোক নিয়োগ দেয় এবং একটা টিম ওই যে সোর্সের দেওয়া তথ্য মতো মূলত অপহরণ করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং চাঁদা আদায় করে নেয়। পুলিশের দাবি, গ্রেপ্তার সালাউদ্দিন, সুমন আলী ও জিশানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আছে একাধিক মামলা। বাকিরা হলেন ইমরান, সুজন, বাদল ও নওশাদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে বান্দরবানে আবারও বাড়তে শুরু করেছে হাম রোগের সংক্রমণ। হাসপাতালে ভর্তি রয়েছে ৩০ জন রোগী। আর এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে সে বিষয়টি জানতে চাই, পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ, অনেক। এই মুহূর্তে আমি হাসপাতালে যে গিয়ে দেখে আসলাম যে গতকাল ছিল ২৬ জন হামের রোগী, তো নতুন করে ভর্তি হয়েছে আরো আজকে ৫ জন, অর্থাৎ একজন রিলিজ হয়েছে, ভালো হয়ে চলে গেছে। তাহলে এই মুহূর্তে কিন্তু হাসপাতালে আছে হচ্ছে ৩০ জন।
তো হামের প্রকোপটা আসলে বলতে গেলে বাড়তেছে, এখনো স্থিতিশীল আসে নাই। বিশেষ করে আপনার দুর্গম এলাকায় যেমন রুমা থানচির দিকে এবং নেক্সনসের আলী কদমের দিকেও কিন্তু হামের রোগ কিন্তু এখনো বলতে গেলে চলমানই আছে, এখনো সে কমে নাই। অর্থাৎ তারপরে আপনার এই হাসপাতালে যে দেখলাম যে 100 শয্যার হাসপাতাল, যার কারণে আপনার একেবারে ফ্লোরে পর্যন্ত রোগী এমনভাবে গাদাগাদি করে আছে যে শুধু হামের রোগী নয়, হাম, ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া রোগী সহ বিভিন্ন রোগ। তো এই যে আমার পিছনে দেখেন, এটি হচ্ছে 200 শয্যার একটা হাসপাতালের বিল্ডিং। এই বিল্ডিং এর কাজ প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এখনো এটা চালু হয় নাই। তো আমি রোগী এবং স্বজনদের সাথে কথা বলেছি যে যদি এই হাসপাতালটা, এই যে 250 শয্যার হাসপাতালটা যদি চালু হয়, তাহলে কিন্তু এখানকার যে রোগীদের যে দুর্ভোগ এই চিকিৎসা নিতে আসা, তাদের কিছুটা লাঘব হবে। তবে এটি আসলে অতি সত্বর চালু করা উচিত বলে আমি মনে করি। অনেক বাটিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সেন্ট মার্টিনে দ্বীপে পর্যটকদের জন্য চলছে 9 মাসের ভ্রমণ নিষিদ্ধতা, আর বন্ধ রয়েছে সেখানে দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ। আর এতে করে আর্থিক ঝুঁকি কিংবা কর্মহীন হয়ে পড়েছে ব্যবসায়ী, শ্রমিক ও বাসিন্দারা। এছাড়াও বৈরী আবহাওয়ায় প্রতিদিন নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন তারা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যপত্র আমরা জেনে নিব আমাদের সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। এহসান, সেখানকার বর্তমান পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই, জানাবেন, এবং আর্থিক যে সংকট, সেই সংকটের পরিস্থিতিও জানতে চাই আপনার মাধ্যমে। হ্যাঁ, আসলে সেন্ট মার্টিনে আমরা গত 2 বছর ধরে দেখছি, গত 12 ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাস মাত্র চালু ছিল পর্যটনের যে ব্যবসা সেটি, এবং এরপর থেকে কোনো ধরনের পর্যটক অথবা অন্যান্য কেউ এখানে সেন্ট মার্টিনে আসার সুযোগ হয়নি অনুমতি ছাড়া। এবং আমি এই মুহূর্তে একটু দেখাতে চাই এখানকার যে পরিস্থিতি, সাগর উত্তাল, বৈরী আবহাওয়া এবং বিশাল বিশাল যে ঢেউ আসতে পড়ছে। এই অবস্থায় আসলে সেন্ট মার্টিনের মানুষ এখান থেকে তারা জীবিকা নির্বাহ করে সাগর থেকে মাছ ধরতে যায়। সেই মাছ ধরার অবস্থাও কিন্তু এখন নাই, কারণ হচ্ছে সাগর খুব উত্তাল, এবং পর্যটন এবং হচ্ছে মাছ ধরা এই দুটির উপর নির্ভর করে কিন্তু তারা জীবন জীবিকা চালায়। সেটি যখন বন্ধ হয়ে যায়, এখন যেহেতু সেটিও বন্ধ রয়েছে, অলস সময় পার করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের অবস্থা হচ্ছে এমনই। আর তারা যেটি বলছেন মূলত শুধুমাত্র 2 মাসের যে পর্যটনের ব্যবসা, সেই ব্যবসা দিয়ে কিন্তু এখানে তারা 10 মাস যে তাদের জীবন জীবিকা চালাবে, সেটি আসলে কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। সেই জন্যই কিন্তু তারা চাচ্ছেন যে পর্যটনের যে সীমাবদ্ধতা সেটি যেন না থাকে, এবং সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেন্ট মার্টিনের বাস্তব চিত্রটা একটু যদি আপনি বলতেন। এখন তো বৈরী আবহাওয়া, মালামাল আসা যাওয়া করতে পারতেন, ট্রলার আসতে পারছে না, একই অবস্থা একটু যদি। অবস্থা অসম্ভব করুন, কারণ একদিন সাগর ভাড়া থাকলে 5 দিনে কারা যাচ্ছে। এই বর্ষাটা, বর্তমানে যে বর্ষা চলতে, বর্ষাটা আমরা খুব কষ্টতে আছি, কারণ আমরা বাসমান একটা ট্রলারের মতন মালামাল শেষ হয়ে গেলে টেন্ডার থেকে না আসলে, বাসাতে টাকা থাকলেও আমাদের কি মালামাল পাওয়া যায় না। অসম্ভব কষ্টতে আছি। আমাদের যোগাযোগটা যদি আমরা যদি এই যে বিশেষ করে আমাদের যে নাব নদীর মোহনা যেটা আছে, এটা মাটি ভরাট হয়ে গেছে, চোট জেগে গেছে। এটা যতদিন খনন না করবে ততদিন আমাদের দুর্দশাটা কি যাবে না। আর হচ্ছে পর্যটনের যে 2 মাস আপনাদেরকে বিধিনিষেধ আছে, 2 মাস পরে কেউ আসতে পারে না, এটি নিয়ে কি আপনাদের কোনো দাবি আছে কিনা? হ্যাঁ, আমাদের দাবি আছে। আমরা চাই পরিবেশ বান্ধব 12 মাসই পর্যটন একটা ব্যবস্থা, কারণ আমরা যখন এই প্রায় 80% মানুষ ব্যবসায়ী, আমরা যখন পর্যটন ব্যবসায় সমৃদ্ধ হয়ে গেছি, তাই আমাদের পর্যটন ব্যবসাটা আমাদেরকে দীর্ঘমেয়াদী করতে হবে। পরিবেশে যেমন বাসে, আমাদের পেটে যেমন বাসে, সেখানে দীর্ঘমেয়াদী পর্যটন ব্যবসাটা করলে আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম সেন্ট মার্টিন বিএনপির সভাপতি, তার কাছ থেকে শুনলাম আসলে সেন্ট মার্টিনের বাস্তব চিত্রটা হচ্ছে এমনই, পরিবেশও রক্ষা করবেন, পাশাপাশি হচ্ছে তাদের জীবন জীবিকা, তাদের জীবনকেও চালাতে হবে এবং মানুষকেও বাঁচতে হবে। এটি হচ্ছে তাদের বাস্তবতা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 36তম বার্ষিক সিনেট সভা। সকালে সভায় বিশ্ববিদ্যালয়ের গত এক বছরের কার্যক্রম, শিক্ষা ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি 2026-27 অর্থ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 503 কোটি টাকা রাজস্ব ও উন্নয়ন বাজেট উত্থাপন করা হয়, যা গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে বেশি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য। চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ের ওপরে সশস্ত্র সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, গত 3 আগস্ট রাতে সন্ত্রাসী হামলায় স্বর্ণ ব্যবসায়ী তরিত কান্তি গুহ আহত হন। তার কাছ থেকে 3.5 লাখ টাকা এবং স্বর্ণ ছিনিয়ে নেন সন্ত্রাসীরা। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা হলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। হামলাকারীরা গ্রেপ্তার না হলে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীরা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন। রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ। মেডিকেল ক্যাম্পে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার 700 রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া 200 রোগীর মাঝে চশমা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।